1,500 লোকের জন্য ইফতারি ব্যবস্থা করলেন, সেই টাকাটা কোত্থেকে আসছে? গত কয়েকদিন ধরে যে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বিতর্কের বাইরে যে যারা বিতর্কটা তৈরি করলো বা রাজনীতিবিদরা যেভাবে কথা বলছেন, কিন্তু যারা আসলে এই বিতর্ক কেন্দ্রে আছেন তারা আসলে এই ব্যাপারটাকে কীভাবে ম্যানেজ করছেন? এক যদি বলি যে আমি সেনাপ্রধানের কথা বলি, তিনি কীভাবে ম্যানেজ করছেন, তার ম্যানেজ যে তিনি ভেবে কথা বলছেন সেটা আপনার কেমন লাগছে? এবং প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলছেন বা তিনি যেভাবে আজকে ভাষণ দিলেন, সব কিছু তিনি কীভাবে ম্যানেজ করছেন সব কিছু মিলে আপনি কেমন লাগে? আপনার আমি সেনাপ্রধানের কথা বলি। সেনাপ্রধান কালকে একটা ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে। ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন, আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন, এবং সেখানে কোনো সাংবাদিক ছিল না। কিন্তু সাংবাদিক না থাকার কারণে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কথাবার্তার উপর ভিত্তি করে একাধিক মিডিয়ায় অনেক কিছু লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও আমি 2-1টা পেয়েছি। তো এই সবগুলো পরে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, সেনাপ্রধানের বক্তব্য আমি খুবই পছন্দ করেছি ব্যক্তিগতভাবে। আমার কাছে মনে হয়েছে যে তিনি খুবই গোছানো এবং খুবই ধৈর্যশীলের মতো আচরণ করেছেন এবং ওই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন। এবং অনেকে কিন্তু ওই সময়টাতে গত কয়েকদিনে বিভিন্নভাবে যেভাবে ওনাকে প্রভোগ করা হচ্ছিল, এবং এক্ষেত্রে ফ্রান্সের একজন ইউটিউবার উনি যেভাবে ওনাকে রীতিমতো অশ্লীল ভাষায় গালাগালি পর্যন্ত শুরু করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে সেনাবাহিনীর মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে, অথবা উত্তেজিত অবস্থায় হয়তো তারা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে। এই ধরনের কথা কিন্তু গুজব আগের রাত্রে আমরা কিন্তু শুনেছি। কিন্তু সেই পুরো জিনিসটার মধ্যে মনে হলো উনি কেবল ঠান্ডা পানি না, বরফ ভেজানো পানি ঢেলে দিয়েছেন। এবং ওনাদের শেষ কথাটা আমার কতগুলো কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন যে দেশ চালাবে একটা রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, এবং গণতান্ত্রিকভাবে যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাজ। এই যে কথাগুলো, এবং অনেকে কিন্তু এমনও ছিল, আমি দেখেছিলাম তার আগের দিন, অনেকে ওই সমস্ত আপনার কথার প্রেক্ষিতে এই যে যাদেরকে আমরা পরাজয় শক্তি পড়ছি, যে আওয়ামী লীগের অনেকে কিন্তু এমনও আশায় বুক বেঁধেছিলেন এবার বোধহয় ওনার উপর ভর করে তারা আবার ফিরে আসতে পারবেন। তো সেটাও মনে হয় আমার মনে হয় নেই আর কি। কারণ তাদেরকে এটা বুঝতে হবে, তাদেরকে ফিরে আসতে হলে অন্য কারোর উপর ভর করে আসা যাবে না, তাদের জনগণের উপর ভর করে আসতে হবে। অন্য কেউ তাদের ফিরে আনতে পারবে না। যদি কেউ তাকে ফিরে আনে, একটা কথা মাথায় রাখবেন, শেখ হাসিনা কিন্তু এদেশের মানুষ বিতাড়িত করেছে। যে যাই বলুক ভাই, অনেক গান আছে এখন, এই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র বলতে পারে, এদেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে। এটি হলো বাস্তবতা। আমরা তো দেশের মানুষ, আমরা তো বুঝি ভাই, যে ব্যক্তিকে দেশের মানুষ বিতাড়িত করেছে তাকে এনে যদি আবার কেউ বসায়, এরপরে তো আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। কাজে এটা তো সহজ না ব্যাপারটা। কাজেই ওনার উপর যারা ভরসা করছিলেন যে এইবার কিছু একটা হবে, এটা একদম পুরো পানি ঢেলে দেওয়া হয়েছে এখানে। এবং আমি এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের যে সেন্সিবল বক্তব্য, আমি মনে করি যে এটা খুব একটা ভালো কাজ উনি করেছেন। আর আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমি পুরোটা শুনিনি, শেষ দিকে একটু অংশ আমার শোনা হয়নি, বেশ লম্বা বক্তব্য ছিল। প্রথম দিকে যে বক্তব্যগুলো শুনেছি, উনি তো প্রথম 3 মিনিট থেকে 3.5 মিনিট মতো ব্যয় করেছেন যে বাজার ব্যবস্থাপনায় ওনারা কি সাফল্য এনেছেন সেই বক্তব্যে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, দেখেন আসলে কিন্তু বাজার ব্যবস্থাপনায় একটা সাফল্য এসেছে, কোনো সন্দেহ নেই। আমি মনে করতে পারি না গত কয়েক বছরে রমজানে দেশের মানুষ বাজার দর নিয়ে চিৎকার চেঁচামেচি করলো না, এটা আমি প্রথমবার দেখলাম। এটা তো হয়েছে। দেখেন এই বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা কিন্তু আমি সমালোচনা করেছি, এবং আমি ওনাকে প্রশংসা করতে চাই এখন, যে উনি একটা যেভাবে করেছেন তো। বিদ্যুতের সমস্যা অতটা ছিল, তবে গ্যাসের সমস্যা ছিল, সরকার আবার ওটা নিয়ে আলোচনা করে না। কিন্তু উনি কিন্তু এই 3 মিনিট কিন্তু কীভাবে বাজার সমস্যাটা সমাধান হয়েছে এটা নিয়ে প্রশংসা, কীভাবে ওনার প্রাপ্য, এগুলি বলেছেন। আমি এখানে ওনাকে বলবো, দেখেন ভালোভাবে কাজ করলে সমাধান এই প্রশংসাটা পাওয়া যায়, এটা আপনি নিজেও বুঝতে পেরেছেন। বুঝে আপনি অন্য সব বাদ দিয়ে এটা নিয়ে আলোচনা করছেন কেন? আগে তো করেন নাই, আপনার আগের কোনো বক্তৃতা তো এটা নিয়ে আপনি করেন নাই, কারণ এইবার পেরেছেন বলে করেছেন। তো অন্য সেক্টরে পারার চেষ্টা করেন, আইন শৃঙ্খলা পারার চেষ্টা করেন। দেখেন ওনাকে আমি বলবো যে আপনি যে প্রথম যে 3 মিনিট এটা নিয়ে ব্যয় করলেন, আপনার ভালো লাগছে না? ভালো লাগছে তো এই ভালো লাগাটা অন্য জায়গায় লাগান। উনি যদি, আমি তো বলি, উনি যদি বিভিন্ন সেক্টরে মানুষের দুর্ভোগ দূর করতে পারেন, মানুষের ডেইলি যে চাহিদাগুলো এগুলো যদি মেটাতে পারেন, মানুষ বদারই করবে না যে ইলেকশন কবে হবে না। এটা হলো রিয়েলিটি। আমাদের মানুষের কিন্তু মনে করেন
আমরা বলি সবসময় যে পলিটিক্যাল লিডারদের উপর আমাদের আস্থা আছে, তারাই দেশ চালাবে, কিন্তু তার মানে কিন্তু এটাও না আমার দেশের মানুষ পলিটিক্যাল লিডারদের জন্য একদম কান্নাকাটি করে মরতেছে যে অমুক কেন আসে না, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। এগুলো কিন্তু না আসলে, কারণ আমাদের এত অপশন কিন্তু খুবই কম। আগে 2টা অপশন ছিল, তৃতীয় একটা অপশনের সম্ভাবনা দেখা গিয়েছিল। ওই যে গ্রামে একটা এক ধরনের উপন্যাস আছে না, যে ফুল না ফুটিতে, এই ফুল তো না ফুটিতেই ঝরে যাওয়ার অবস্থা হয়েছে। তারা যা শুরু করছে নিজেরা, কাজে এখানেও খুব একটা ভরসা নাই। কাজে মানুষ কিন্তু আসলে শান্তিতে ভাই থাকতে চায়, আর কিছু না। সেইটাই অন্তত আমাকে বাজারের দিক দিয়ে হয়েছে আমি বলবো। আরও 2-1টা কথা সম্ভাবনার কথা ডক্টর ইউনূস বলেছেন, ওইগুলো যদি হয় বাস্তবায়িত হয় খুব ভালো। একটু একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সার্জিস আলম তিনি তার এলাকায় গিয়েছেন, তিনি প্রায় খানিক গাড়ি নিয়ে তিনি শোডাউন করেছেন। এটি নিয়ে বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন যে যারা 100 গাড়ি নিয়ে শোডাউন করে তারা কী করবে আমাদের জানা আছে। এবং আজকে যেটি হয়েছে, জাতীয় নাগরিক পার্টির যিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সার্জিসের কাছে জানতে চেয়েছেন যে এই যে এত বড় একটি শোডাউন করলেন, সেই টাকার ব্যবস্থাপনা তিনি কোত্থেকে করেছেন সেটি জাতির সামনে বলা দরকার। আপনার কাছে মন্তব্য জানতে চাই। তাসনিম যারা যেটা বলেছেন, আমি খুবই হ্যাপি যে উনি ওনার দলের ভেতর থেকে এই প্রশ্নটা তুলেছেন। এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত, তো সবার ক্ষেত্রেই থাকা উচিত। বিচ্ছিন্নভাবে যেমন সার্জিস আলমের থাকা উচিত, ওনার বলা উচিত যে উনি কীভাবে কেন এই কাজটা করেছেন। কীভাবে করেছেন এটুকু বললেই হবে না, কেন করেছেন এটাও বলতে হবে। সার্জিস আলম কালকে অবশ্য বলেছেন যে আমার ভুল ভ্রান্তি হলে আপনারা বলবেন, আমি শুধরে নেব। আমার ধারণা উনি শুধরে নিলেন কিনা জানি না। আজকে দেখি যে উনি আবার ভ্যানে চড়ে ঘোরাঘুরি করছেন। এখন এটা কি ওইটা থেকে শুধরে ভ্যানে আসলেন কিনা আমি বলতে পারবো না। এটা উনি করছেন, উনি আসলে পুরোদস্ত নেমে গেছেন, এটা ভালো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এলাকার লোকের পাশে থাকাটা তো অতি উত্তম। আর ওনারা এখন তো ক্ষমতাবান, ওনারা চাইলে এলাকার কিছু পরিবর্তনও করতে পারবেন, প্রশাসনকে কাজে লাগাতে পারবেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাসনিম যারা যে কথাটা বলেছেন, এই কথাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমি তাসনিম যারাকে রিকোয়েস্ট করব, আপনি তো ছিলেন এই যেদিন আপনাদের ঘোষণা হলো 28শে ফেব্রুয়ারি, সেদিনও তো আপনি ছিলেন, ওখানে একটা বিশাল সমাবেশ করেছেন। সেই সমাবেশের ব্যয় সম্পর্কে আমি প্রশ্ন করেছি, আর অনেকে প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি উনি কি ওনার দলের নেতৃবৃন্দের কাছে করেছেন? কেবল এককভাবে সার্জিস আলম তার ব্যক্তিগত ক্ষেত্রে কেন হিসাব দিবে? ওনাকেও হিসাব দিতে হবে, উনি তো দলের একটা পার্ট। এবং উনি কি দলের নেতৃবৃন্দকে বলেছেন আমাদের হিসাবটা দেওয়া উচিত? আমরা এই যে বিশাল একটা সমাবেশ করলাম, এই সমাবেশে আমাদের কত টাকা খরচ হলো, কিভাবে খরচ হলো, এবং খরচের নামে অপব্যয় হলো কিনা, এই অর্থটা কোথার থেকে আসলো, কার কাছ থেকে আসলো, কি প্রতিশ্রুতির বিনিময়ে আমি টাকাটা পেলাম। শুনেন, ব্যবসায়ীরা কখনো কাউকে টাকা দেয় না, দান করে না, ব্যবসায়ীরা ইনভেস্ট করে। তো ব্যবসায়ী যখন আপনাকে 10 টাকা দিয়েছে, সেখানে এটা ইনভেস্ট করেছে, সে আপনার কাছ থেকে 10,000 টাকা আদায় করে নেবে। সে আদায়ের জন্য আপনি তাকে সম্মতি দিয়েছেন, অথবা মৌন সম্মতি দিয়েছেন, অথবা নিজেকে বিক্রি করেছেন। কীভাবে বিক্রি করেছেন, কে কে বিক্রি হয়েছে, এই হিসাবটা আমরা পাবো, আমাদের হিসাবটা চাই। অথবা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওনারা যখন প্রায় 1,500 লোকের জন্য ইফতারি ব্যবস্থা করলেন, সেই টাকাটা কোত্থেকে আসছে? তাসনিম যারাকে সেই হিসাবটা চেয়েছেন? আমি তাসনিম যারাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এখন যে বলেন যে উনি ওই 2টা চান নাই, এইটা চাইছেন, হয়তো আমি ধন্যবাদ জানাবো, তা না। কিন্তু ওনার প্রত্যেকটা কাজের জন্য ওনাকে ধন্যবাদ অথবা নিন্দা আমি করবো। কিন্তু এটা চেয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনার অন্য দল যখন বড় বড় হোটেলে ইফতার পার্টি করে, তখন তো আমরা তাদের কাছে জানতে চাই না যে আপনার টাকা কে বললো চাই না? আমরা চাই, হয়তো সেই চাওয়াটা আমরা প্রকাশ করার সাহস পাই না। ওই দলগুলো কীভাবে চলে আমরা জানি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে আপনি জিনিসটা আরও ক্লিয়ার হবে। এস আলমের এই টাকা পয়সার হিসাবে প্রথম যে বড় রিপোর্টটা হলো, ডেইলি স্টার করেছিল উনি কীভাবে $10 বিলিয়ন বাইরে পাঠিয়েছেন হয়েছিল। ওই রিপোর্টটা হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখেছেন যে তার সমালোচনা করতে, বলতে এস আলম কাজটা ঠিক করে না, তো এস আলমকে জবাব দিয়ে করা হোক? কেউ বলেছিল? করেনি। রাষ্ট্র তাকে সাপোর্ট দিয়েছে। বরং এক বিচারক রাষ্ট্রে বলা, সে বলছে এটা নিয়ে অমুক তারিখ পর্যন্ত 6 মাস তদন্তই করা যাবে না। এনায়েতুর রহিম নামে এক বিচারক ছিলেন, ওই বিচারক এটা বলেছিলেন। উনি আবার আওয়ামী লীগের বিরাট ঘনিষ্ঠ লোক, এবং তদন্তই করা যাবে না। স্বাভাবিকভাবে কী হতে পারতো, যে দ্রুত তদন্ত করা হোক, কারণ ওই রিপোর্ট ঠিক কি বেঠিক দেখি আমরা। কিন্তু উনি তদন্তই বন্ধ করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন বুঝতেই পারেন। আচ্ছা, এটা গেলো একটা পার্ট। ওই সময়ে আপনি প্রত্যেক এগুলি ঘাটেন, বিএনপির কোনো শীর্ষ পর্যায়ের নেতা এই হিসাব চেয়েছিল এস আলমের কাছে?
চাইনি। কেন চাইনি? তার মানে এই সমস্ত অর্থ পাচারের ক্ষেত্রে দুই দলই এক। তখন কেন চাইনি? এখন তারা বলবে যে আমরা ভুলে গেছিলাম, অথবা অন্য কিছু, তাদের তো ভোলার অভ্যাস আছে। ধরুন বললো ভুলে গেছিলাম, অথবা ততটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, তাও তো হবে না ভাই, ওটা তো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কেন চাইলেন না আপনারা? আমি শুনি এই অন্তত, আমি দেখি নাই। যদি কেউ দিয়ে থাকেন তার জন্য আমি এটা দেখতে চাচ্ছি। তো এরকম ওই দলগুলি এরকম করে, এটা তো নতুন দলের জন্য উদাহরণ হতে পারে না। আমরা তো ক্লান্ত হয়ে গিয়েছিলাম আওয়ামী লীগ বিএনপি করতে করতে। আমরা তো একটা তৃতীয় শক্তি চেয়েছিলাম, যারা নাকি বিকল্প শক্তি হিসেবে আসবে এবং যারা প্রতিটা ক্ষেত্রে নতুন উদাহরণ তৈরি করবে। তো এরা তো নতুন উদাহরণ তৈরি করতে পারছে না। এদের উপর ভরসা করেছিলাম, হতাশ বেশি হচ্ছে এই জন্য। যাদের উপর ভরসা করি না তাদের নিয়ে তো আমার টেনশন নাই, যাদের উপর ভরসা করি তাদের নিয়ে তো আমার টেনশন। যে হামলার কথা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি এনসিপির একজন নেতার উপরে হামলা হলো। সবকিছু মিলে যে আপনি বলছেন যে রাজনীতি আগের জায়গাতেই কি থেকে যাচ্ছে কিনা পরিবর্তন? হ্যাঁ, আমার জন্য এটা হলো সবচেয়ে হতাশার বিষয় যে আমরা এই ঘটনা, এত বড় একটা ঘটনার পর আমরা একটা পরিবর্তিত রাজনীতি দেখতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম নেতা নেত্রীদের কথাবার্তায়, আচার আচরণে আমরা একটা চেঞ্জ দেখতে পাবো। আমি কিছুটা দেখেছিও। আমি অন্তপক্ষে আমি তো এটা বলবো যে বিএনপি রাজনীতিতে কিন্তু আমি একটা চেঞ্জ দেখি, অল্প অল্প হলেও দেখি। কিন্তু নতুন যে দলটা ছিল তাদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল, সেটা দেখছি না। আবার বিএনপির এই যে চেঞ্জটা, যেটা উপরে পর্যায়ে দেখছি, সেটা মাঠ পর্যায়ে দেখছি না। এই হান্নান মাসুদকে যে যারাই মারুক, সেটা কারা মারলো আমি জানতে চাই না। কোনো না কোনো দলই তো মেরেছে, নির্দলীয় লোক তো আর মারে না রে ভাই। তো এই জিনিসটা তো আমরা চাই না। এবং আমি মনে করি যে দলের লোক মেরেছিল তাদের আইডেন্টিফাই করে, অচেনা তো লোক না, তাদের সেন্টার থেকে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে নাকি এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমরা এই গায়ের জোর দেখতে চাই না, মানুষের নীতির জোর দেখি আমরা। এক্স্যাক্টলি সরকারকে একটা লাইন শুধু বলবো, যেমন উনি বললেন, আমিও মনে করি যে বাজার ব্যবস্থায় তারা অনেক সাফল্য দেখিয়েছে। দাম রোজার মধ্যে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে খুবই স্থিতিশীল ছিল, সেই জায়গাটা এবং কম ছিল যেটা করে মানুষের আয়ের মধ্যে। তার মানে সরকার চাইলে অনেকগুলো জিনিস পারা যায়। ফলে আইন শৃঙ্খলা যেমন পারবে, তেমনি এই যে নাগরিকের প্রোটেকশন, মাজার রক্ষা করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের যে কোনো ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ইন্ডিয়ান প্রচারণা এইভাবে না হতে পারে, এবং রাজনৈতিক প্রত্যেকটা দলের মধ্যে যে সহনশীলতা, মানে বর্ডার লাইনটা থাকতে হবে, এটা সবার কাছে মেসেজটা দেওয়া। জি, আমরা একদম